দেখো বাবা, আমাদের এমনিতে চিন্তিত। তুমি প্লিজ সবকিছু খুলে বলো, থামার দরকার নেই। নাবিল ভুঁইয়া অধৈর্যের স্বরে বলল কথাটা। তাদের উপরে কারা হামলা করবে, তাও ইচ্ছাকৃতভাবে? বিষয়টা খুব ভাবাচ্ছে ওনাকে। ব্যবসার খাতিরে শত্রু থাকবেই, এটাই স্বাভাবিক নয় কি? কিন্তু একদম মার্ডারের প্ল্যান করবে এমন শত্রু তো তাদের জানামতে নেই। লিপি বেগম মারিয়া জামানের কাঁধে মাথা রেখে বসে আছেন, চোখ দুটি তার ভেজা। নাবিলা ভুঁইয়াও পাশে বসা। স্বামীন কখনো মায়ের পাশে এসে বসছে, তো কখনো নিজের স্বামীর কাছে যাচ্ছে। ভাইটা তার খুব আদরের, এমন পরিণতি মানতে খুব কষ্ট হচ্ছে। নাহিদ ভুঁইয়া হুইল চেয়ারে বসে আছেন, ওনার পাশেই সোহেব খান বসা। নাহিদ ভুঁইয়ার নিজের অসুস্থতা, মেয়ের আনাড়ি সিদ্ধান্ত, প্রিয় ভাতিজার অ্যাক্সিডেন্ট তাকে ভিতর থেকে একদম অনুভূতি শূন্য করে দিয়েছে। প্রাণহীন দেহের মতোই বসে আছেন উনি। সাদাব আরিশা একসাথেই বসা। সাদাব আরিশার হাতটা শক্ত করে ধরে বসে আছে। সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই নেই। রাফিদার ছোটনও পাশে বসা। ছোটনের বড় ভাই ভাবি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আলিফ তুবাও চিন্তিত মুখশ্রীতে বসে আছে, মনে মনে আল্লাহকে ডাকছেন। গালিব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, উষার দিকে করুণ দৃষ্টিতে তাকালো, তাকিয়েই রইল। স্নেহভরা দৃষ্টি তার। মেয়েটা জীবনে অনেক কিছুই সহ্য করেছে, এখন আবার স্বামীর অসুস্থতা, আবার নিজ মেয়েকে ঘিরে মায়ের কূটনীতি শুনলে কি রিয়াক্ট দিবে সে? গালিব গম্ভীর স্বরে বলতে লাগলো, সাগর তখনও শিওর না সে উষাকে ভালোবাসে বা পছন্দ করে। নিজের অনুভূতি থেকে পালাতে চাইতো সে। অনেক দোটানায় ভুগছিল। অবশেষে সিদ্ধান্ত নিল যে যদি উষার মনে ওর জন্য সত্যিই কোনো অনুভূতি জন্ম নেয়, আর সাগরও নিজের অনুভূতি সম্পর্কে শিওর হয়, তাহলে না হয় দিন শেষে উষাকেই বিয়ে করবে। কিন্তু আপনারা তো জানেনই, তার আগে স্কুলের কিছু ঘটনার জন্য উষাকে নিয়ে সাগরের মনে নেতিবাচক প্রভাব পড়ে যায়। অবশ্য সেই কনফিউশন ইউকে যাওয়ার পরে নিলাম ক্লিয়ার করে দেয়। সত্যিই সাগর তখন সন্তুষ্ট ছিল, তবে শুধু নিজের টক্সিসিটি প্রকাশ করে উষাকে আটকে রাখতে চায়নি। ওটা ওর বলা মিথ্যে কথা। এর পিছনে যথেষ্ট কারণ ছিল। কারণটা কি গালিব ভাই? ভাইয়া অবশ্য আমাকে আর আরাব ভাইয়াকে বলেছিল কিছুটা, শুধু হিন্টস দিয়েছিল, খুলে বলেনি সব। কিছুটা চিন্তিত মুখশ্রীতেই কথাটা বলে রাফিদ। কারণ হলো উষার মা। আমার মা? একই কথা বারবার প্রতিধ্বনিত হয় সকলের মুখ থেকে। সকলেই অবাকের চূড়ান্ত পর্যায়ে। নাবিলা ভুঁইয়া মনে মনে ভাবলেন, আমরা তো ভেবেছি ওই ডাইনির প্রভাব থেকে বেঁচে গিয়েছি আমরা, এখন তো দেখছি ভুল। গালিব উষার দিকে তাকিয়েই শান্তস্বরে বলল, হ্যাঁ, উষা তোমার মা। পরিবারের সাথে থাকাকালীনই উনি টাকা পয়সা সম্পত্তি অলংকার যা সরানো সরিয়ে ফেলেছিলেন। সবাই জানেন কতটা বাজে সময় পার করেছিলেন তখন আপনারা। অ্যাকাউন্ট ফাঁকা ছিল আপনাদের। উষার মা সেসব দিয়ে এবং নিজের ভাইয়ের কিছু টাকা মিলিয়ে রাশিয়াতে ব্যবসা শুরু করেন। পাশাপাশি আপনাদেরও পথে বসানোর জন্য যা যা করার দরকার ছিল সেসব করতে ত্রুটি রাখেননি। আর সেসবই সাগর সহ্য করতে পারেনি। আপনারা তো আর সেসব খবর রাখেননি। আর আল্লাহ চেয়েছেন বলেই হয়তো ইউকেতে ভার্সিটিতে 1 সপ্তাহ না যেতেই ফিদানের সাথে পরিচয় হয় আমাদের। ফিদান আর উষার মায়েরা ছিলেন প্রতিবেশী, আর ছেলেটার মন এত ভালো যে অল্প সময়েই আমাদের সাথে বেশ ভাব হয়ে যায় তার। সব ভিনদেশী মানুষের মন যে কুৎসিত নয়, ফিদান তার প্রমাণ। আর উষার মায়ের বিরুদ্ধে সাগরকে সব ধরনের হেল্প ফিদানই করে। ফিদানের কারণে আমরা এও জানতে পারি যে উষার মামা রাশিয়ান কোনো মাফিয়া গ্যাংয়ের সদস্য, আর তাই যাদের পাওয়ার হঠাৎ করেই এত বেড়ে যায়। তবে অতি বারবার বাড়ার আগেই তাদের ডানা কেটে দেয় সাগর। ফিদান, সাগর আর ফিদানের কিছু রাশিয়ান বন্ধুর সাহায্যে উষার ব্যবসা একেবারে ধ্বংস করে দেয়। ফলস্বরূপ তাদেরকে আবারও পথে বসতে হয়। আর সে কারণে ওনার রাশিয়ান বয়ফ্রেন্ড হ্যারেনও ওনাকে ছেড়ে চলে যান। একদিকে নিজের ব্যবসা হারানো, অন্যদিকে নিজের প্রেমিক ছেড়ে যাওয়া, সব মিললে দিশেহারা হয়ে যান উনি। এতটুকু বলেই থামল গালিব। উপস্থিত সকলেই চুপ। সকলের মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে সবাই এমন পরিণতিতে খুশি। উষা বাকিটা জানার আগ্রহ নিয়ে শুধায়। তারপর? গালিব কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করে, তোমার মামা আর মা খোঁজ খবর নিয়ে জানতে পারেন এসবের পিছনে সাগরের হাত আছে। তোমাদের বিয়ের খবরটাও উনি জানতেন। সাগর যে ইউকেতে আছে এটাও জানতেন। মূলত ওনার প্রেমিক ওনাকে টাকার জন্যই ব্যবহার করত, যেমনটা ঠিক ভুইয়া পরিবারের সরলতার সুযোগ নিয়ে উনি করেছিলেন, ঠিক সেভাবেই। কিন্তু এটা উনি মানতে পারেননি বলেই তোমার মামা প্রথমে সাগরের উপরে হামলা করে। আল্লাহ সহায় ছিলেন বলেই হয়তো তখন বেঁচে যায় সে। তারপরে আমার আর নেহালের উপরে। ফিদান যে এসবে জড়িত এটা গোপন ছিল। বহু কষ্টে ফিদানকে এসব ঝামেলা থেকে দূরে রাখতাম আমরা। আমাদের খুব ক্ষতি না হলেও যেহেতু কার অ্যাক্সিডেন্ট ছিল, তাই 10-15 দিনের মতো হসপিটালে থাকতে হয়েছে। খুব বেশির ক্ষতি হয়নি।
পরপর 2বার হামলা করার পরেও সাগর চুপ ছিল। আমাদের ওপরে হামলার পরেই সাগর সেই ভয় থেকে বাড়ির প্রতিটি সদস্যের জন্য গার্ড নিযুক্ত করে, বাড়িতে লুকিয়ে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। এসব মূলত নেহালকে আর আমাকে দিয়েই করাতো সাগর। যদিও আমরা 3জনই একসাথেই দেশে আসতাম, তবে সাগর চোখের আড়ালে থাকতো। তারপরে অ্যাটাক করে আঙ্কেলের ওপরে, আর গার্ড থাকায় আঙ্কেলদের ক্ষতি না হলেও গার্ডদের ক্ষতি হয়েছিল। এসবের পরে সাগর উষার নিরাপত্তার জন্য ওর স্কুল, কলেজ এবং বাড়ির সামনে ছোট ভাই ব্রাদার থেকে শুরু করে আমাদের বন্ধু পুলিশের এসআই আবির মৃধাকেও নিযুক্ত করে সাগর। এতটা উন্মাদ সে হতো না, কিন্তু বাপ চাচার উপরে হামলা থেকেই মনে ভয় ঢুকে যায়। আর ঠিক তাই হয়। কিছুদিনের মধ্যেই সাগরের কাছে উষার মা কল করেন এবং জানান অতি শীঘ্রই উষাকে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করবেন এবং টাকা আয়ের মাধ্যম হিসেবে মেয়েকেই ব্যবহার করবে। সাগর সেসব কথা সহ্য করতে পারেনি। ওই মহিলা কাটকাট বলায় বলেছিলেন মেয়েকে এই পথে নেওয়ার চিন্তা উনি করতেন না, শুধুমাত্র সাগরের বউ বলেই এই শিক্ষাটা দেবে সাগরকে। নিজের বউ হয়ে রাত কাটাবে অন্যের বিছানায়। এর থেকে উত্তম আর চরম শাস্তি নাকি সাগরের জন্য হতে পারে না। আর সে সময় থেকেই সাগর বলতে থাকে ওর আর উষার মাঝে কিছু নেই, সে বিয়েটা করতে চায়নি এবং দেশে ফিরে ডিভোর্স দেবে। সাগর এসব বলার কারণ ছিল যেন উষার দিকে হাত না বাড়ায়, ও যেন সেফ থাকে। কিন্তু এই জঘন্য মহিলা তাই করেন, উষাকে কিডন্যাপের ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহর রহমতে নাফিজের কারণে সেটা হয়ে ওঠে না। আর এইসব জানার পরেই সাগরও আবার উষার মামার উপরে আক্রমণ চালায়, নিজ হাতেই মেরে অবস্থা খারাপ করে ফেলে। আর এই ঘটনার পরে সব কিছুই ঠান্ডাই ছিল কয়েকদিন, কিন্তু কয়েক মাস পেরোতেই আবারও লোক ভাড়া করে উষাকে অ্যাসিড নিক্ষেপ এবং রেপের চেষ্টা চালায়। আল্লাহর রহমত ছিল বলেই উষার গায়ে আঁচড়ও লাগেনি। আর প্রতিবার এসব করার আগে সাগরকে কল দিয়ে উষাকে নিয়ে যেসব বিশ্রী কথা ওই মহিলা বলতো, আল্লাহ না করুক আমার কোনো শত্রুকেও যেন অমন মায়ের পেটে জন্ম নিতে না হয়। যিনি মেয়ের ইজ্জত ভ্রষ্ট করতেও দুবার ভাবেন না, তিনি মা হন কি করে? উষা কি বলবে, তার নিজেরই গা গুলে উঠছে। এত অত্যাচার সহ্য করার থেকে মরে যাওয়াই ভালো। একজন মা কি করে এত খারাপ হতে পারে? নিজের নারীর সাথে কেউ এমন করে? আরাপ উষাকে নিজের সাথে জড়িয়ে নেয়। উষা ফুপিয়ে কাঁদছে। মেয়েটা কেন ভালোবাসা পায় না? ছোটবেলায় কিছুদিনের জন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, তারপরে নিজের ভালোবাসার মানুষের থেকে। ভালোবাসা পাওয়ার বদলে পেতে হয়েছে মিথ্যা অপমান। আর কত সহ্য করবে? এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করার চেয়ে মৃত্যুই উত্তম ছিল। ওই গর্ভ থেকেই সে মৃত জন্ম নিলে কি এমন ক্ষতি হতো? নাহিদ ভুঁইয়ার হুঁশ ফিরে মেয়ের কান্না দেখে এগিয়ে যায় মেয়ের দিকে। অপরাধীর ন্যায় মেয়েকে বুকে জড়িয়ে বলেন, আমার জন্য আজ এমন একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এভাবে পস্তাতে হচ্ছে। নাহিদ ভুঁইয়া বর্তমানে অনেকটাই সুস্থ, কথা বলতে গেলে আর আটকায় না, তবে ভুল উচ্চারণ করেন। বাকি সদস্যরা কি বলবে বা কি করবে ওনারা বুঝে পায় না। শামীম উষার কাছেই থাকে। একজন ভুল মানুষ, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে নরক বানিয়ে দেয়। এই সব কিছুর খুব বড় একটা উদাহরণ নাহিদ ভুঁইয়া, উষা, সাগর। এবার নেহাল নিজে থেকেই বলে, শুধু এসবে থেমে নেই। মনে আছে ঈদের নামাজে সবাই একসাথে ছিল, তারপরও ভিড়ের মধ্যে মামাকে কে যেন ছুরির করেছিল। সেই ঘটনাটা মূলত বড় মামাকে করতে চেয়েছিল, তবে ভুলবশত মেজো মামার গায়ে লেগে যায়। আর ক্ষত গাঢ় হওয়ার আগেই রাফাত দেখে ফেলেছিল, যে কারণে সরিয়ে নিয়েছিল মামাকে। তোমরা ওই লোকগুলোকে না পেলেও আমরা ঠিকই পেয়েছিলাম। উষা সাদাফের একটা কমন কাজ হচ্ছে রাতের বেলা বাইক রাইড করে বের হওয়া। বিশ্বাস করো, ওই দিন সাগর চিন্তায় পাগল হয়ে যেত। কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না। বাড়িতে সেফলি না ফেরা অবধি তার পাগলামি চলতো। তবে আশ্চর্যজনকভাবে কখনো এই সময়টাতে ওদের ওপরে হামলা চালানো হয়নি। সাগর ফোনে বা পরিচিত সবার সাথে বলতো যে দেশে এসে উষাকে ডিভোর্স দিবে, যেন এই কথাটা আশেপাশে সবাই জানতে পারে। অন্তত এইসব গসিপ থেকেও যেন কথাগুলো ওর মায়ের কাছে পৌঁছায়। ওই মহিলা ওগুলো বিশ্বাস করতেন না, তাই সাগর প্রায়শ বলতো যে ভিনদেশি মেয়ে খুঁজে বিয়ে করবে বলে, ওখানে সেটেল হবে। উষার জন্য পাত্র দেখতেও বলতো, কারণ পাত্র দেখা শুরু করলেই ব্যাপারটা ওনাদের বিশ্বাস হতো। এত কিছুর পরও ও মহিলার থেমে থাকেনি। সে দ্বিতীয়বার আবারও একই কাজ করে। কিন্তু কি বলবো, আমাদের পুরো পরিবারের উপরে আল্লাহর রহমত ছিল, নইলে বারবার এত বড় বিপদ থেকে কি করে বেঁচে যেতাম। সাগর ওই ছেলেটার অবস্থা করুণ ছিল। লিপি বেগম ভঙ্গুস্বরেই বলে, অথচ আমরা ছেলেটাকে শুধু ভুলই বুঝলাম। আপনি তো বারবার ওর বিরুদ্ধে কথা বলতেন, ছেলেটাকে একটা বাড়ির জন্য সাপোর্ট দেননি। তোমার ছেলে আচরণ করছে এমন, আমাদেরকে কোনোভাবে সত্যিটা জানালে কি সবাই মিলে একটা সলিউশন বের করতে পারতাম না? তারপর নেহাল আর কি হয়েছে আমাদের অগোচরে? নেহাল থতমত খেয়ে লুকানোর ভঙ্গিতে বলে,
আর কিছু না মেজো মামা, এইটুকু। গালিব রাগে তেতে ওঠে, হিসিয়ে বলে, শালা চুপ যা, মিথ্যে বলবি না একদম। কথাটা শেষ করে সিজান ভুইয়ার উদ্দেশ্যে বলেন, আঙ্কেল, আপনার মনে আছে আমাদের ফাইনাল সেমিস্টারে আপনি সাগরের সেমিস্টার ফি সহ এক্সট্রা টাকা পাকিয়েছিলেন? হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ এই কথা কেন? সেই দিন ব্যাংক থেকে সেই টাকা নিয়ে সাগর যখন বাইরে আসে, তখন ওর উপরে দুজন আফ্রিকান অ্যাটাক করতে আসে, টাকার ব্যাগ নিয়ে নিতে চায়। কিন্তু সাগর তাদের ছিনতাইকারী ভাবে। সাগরকে আঘাত করতে গেলে সে নিজেও ভাবে সে তো কোনো দিক দিয়েই কম না, এই দু একজন তো তার হাতের ময়লা, তাই উল্টা তাদেরকে মারতে থাকে। আনফর্চুনেটলি এটা যেহেতু প্রিপ্ল্যান্ড ছিল, তাই সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা অন ছিল না। আর ওদের দুজনের উপরে হাত তোলার পরে আশপাশ থেকে প্রায় ২০-২৫ জনের মতো বিশাল দেহী লোক বের হয়ে আসে। এরা প্রত্যেকেই মাফিয়া গ্যাংয়ের সদস্য ছিল এবং আফ্রিকান আর রাশিয়ান লোক ছিল। ওদের সাথে কি আর সাগর একা পেরে ওঠে? এর মধ্যে তাদের সাথে যে এত লোকজন ছিল এটা ওর অজানা ছিল। ওকে পিছন থেকে অ্যাটাক করা হয়, প্রথমে মাথায়, তারপরে হাত পা পিঠ সহ সারা শরীরে। আল্লাহর কসম করে বলছি, এমন জানোয়ারের মতো ওকে মেরেছিল, মেরুদণ্ডের হাড় ফেটে গিয়েছিল, হাত পা সব আধ ভাঙা ছিল। ছুরি দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছিল পেট সহ, বাহুতে। সাগর অতটাও দুর্বল হতো না, তার গায়ে তখন ১০৪ ডিগ্রির উপরে জ্বর ছিল। আমরা বারবার বারণ করার পরে ওই জ্বর নিয়ে সে একাই বের হয়েছিল, আর তাই খুব সহজেই তাকে কাবু করতে পেরেছে। আর মাফিয়া গ্যাংয়ের এক একজনের মার কেমন ভয়ানক হবে বুঝতেই পারছেন। সাগরের ফোন থেকে শুরু করে টাকা সব নিয়ে নেয় ওরা। একদিন চলে যাওয়ার পরও আমরা ওর কোনো খোঁজ পাইনি। আমরা পাগল প্রায়, চারদিকে ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। সেই সাথে দেশ থেকে আপনাদের কল, কেন সাগরের ফোন বন্ধ, ও কোথায়? আমরা তো বলেছিলাম ফোন ছিনতাই হয়েছে। সাগরের কথা জানতে চাইলে নেহাল বলতো বাইরে গেছে, রুমে নেই, হ্যানতেন বাহানা। কিন্তু আমাদের অবস্থা ছিল করুণ। সবশেষে আমরা থানায় যাই আর হসপিটালে ওর দেখা পাই। হসপিটালে পৌঁছে সাগরের অবস্থা দেখে আমাদের অন্তর শুকিয়ে কাট। কি যে বাজে অবস্থা ছিল ওর, আমরা বলে বোঝাতে পারবো না। ও 2 দিনের মতো অজ্ঞান ছিল। আপনারা তো জানেনই 7-8 দিন আপনারা ওর সাথে কথা বলতে পারেননি। সত্যিটা আমরা লুকিয়েছিলাম। তবে কি জানেন আঙ্কেল, আল্লাহ সর্বদা ভালো মানুষের পক্ষে থাকেন। যেহেতু সাগর জ্বরে আক্রান্ত ছিল, তাই খুব দ্রুতই অচেতন হয়ে যায়। এতে তারা বেশি আঘাতও করেনি, ভেবেছিল মরেই লাছে বা যাবে। সাগরে শুধু মেরুদণ্ডের হাড় ফেটে গিয়েছিল, কিন্তু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়নি। যদি স্পাইনাল কর্ড বা নার্ভ ক্ষতিগ্রস্ত হতো তাহলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সার্জারি লাগত। আলহামদুলিল্লাহ, আল্লাহই রক্ষা করেছেন। এই মেরুদণ্ডের কারণে 7 মাস একটানা বেড রেস্টে ছিল সে। ছেলেটা একে একে লড়ে গেছে, মৃত্যুর মিগ থেকে বারবার ফিরে এসেছে। এই পর্যায়ে লিপি বেগম আর সামিন হাউমাউ করে কেঁদে ওঠেন। তার ছেলেটা ওই বিদেশের মাটিতে এত ঝড়ঝাপটা সহ্য করেছেন, অথচ ওনারা কিছু জানেনই না। সিজান ভুইয়া নিজেও কাঁদছেন নিঃশব্দে। নাবিলা ভুইয়া, নাবিল ভুইয়া, মারিয়া জামান, রাফিদ, সকলের চোখেই জল। রাফিদের বুকটায় মোচড় দিয়ে উঠছে। তার ভাইকে এত ভালো হতে কে বলেছে? গালিব সকলের মরা কান্নাকাটি দেখে কিছুক্ষণ স্তব্ধ থাকে। লিপি বেগম নেহালের গলা জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলে, আমার ছেলেটা ওখানে এত কষ্ট করেছে, সে না হয় না বলল, তুইও একটাবার সত্যিটা বললি না, এইভাবে ধোকা দিলি। তোর বুক কাঁপলো না? আমার ছেলেটা বাবা মাহীন কতটা কষ্ট করেছে সেখানে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে বাপ। ছেলের এত কষ্ট নিজ চোখে দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? নেহাল নিশ্চুপ, তার চোখেও টলমলো করছে জল। সামিন, তুবা আর উষাকে জড়িয়ে ধরে কাঁদছে। উষা যেন আর নিজের মধ্যে নেই। এত ভুল বুঝলো তার সাগর ভাইকে। সবশেষে যখন সব ঠিক করতে চাইল, তখন এত কষ্ট দিয়ে ফেলল। এই মুখ কিভাবে দেখাবে সে? কিভাবে নিজের অপরাধ ঢেকে ওই মহান ব্যক্তির সামনে দাঁড়াবে? আল্লাহর পরে যে ব্যক্তি তাকে নিরাপত্তা দিয়ে গেছে, ভালোবেসেছে আনকন্ডিশনালি, গালিব লিপি বেগমের উত্তরে বলেন, বলবে কি করে চাচিমা? আপনার ছেলের বারণ ছিল যে। জিজ্ঞেস করুন উষাকে, সে সব স্বীকার করলো, এসব স্বীকার করেছে কিনা। করেনি, তাই তো আমি বললাম। তারপর গালিব উষার সামনে গিয়ে হাঁটু মুড়ে নিচে বসে পড়ে। খুব শান্ত কণ্ঠে বলে, উষা, তোমার সাগর ভাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি কল্পনাও করতে পারবে না। একবার এও ভাবলে না যে সাগরের মনে যদি অন্যায় কিছু থাকতো, তাহলে কি নেহাল চুপ থাকতে পারত? দেখো, সাগর দেশে এসে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতো না। ওর ভয় ছিল দেশে থাকলে তুমি ওর কাছাকাছি থাকবে, আর এই সুযোগে যদি তোমার ক্ষতি করে। তোমাকে উনি প্রস্টিটিউট বানাতে চেয়েছিলেন, এ কারণে ওর ভয় ছিল বেশি, কখন কিভাবে তুলে নিয়ে যায়। তাই একা ছাড়তো না তোমাকে। শকুনেরা নিয়ে দৃষ্টি রাখত সব সময়। সে তোমার মাকে বিশ্বাস করানোর জন্যই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। তারপর তোমার জন্য পাত্র খুঁজতেও বলে। আর আঙ্কেল যখন তিফতিসানের কথা বলেন,
সেটা শুনেও রাগ হলেও সে চুপ ছিল, কারণ তিফতিসেন দেশের শীর্ষ ব্যবসায়ী, আর তার সাথে তোমার বিয়ের আলাপ চললে সেই খবর হাইফাই সোসাইটিতে সহজেই ছড়িয়ে যাবে, আর তুমিও সেফ থাকবে। দেখো ছেলেটার কত পাগলামি চিন্তাভাবনা। আর জানো, আমি সাদাফের থেকে তিফতিসানের খবর পাওয়ার পূর্বে সে নিজেই জেনে যায় অয়নকে যে নিজের ড্রাইভার হিসেবে নিযুক্ত করেছে। কেন করেছে? যেন গাড়িতে চলা ডিসকাসও তার কানে আসে। মনে আছে তোমার বাবার আঙ্কেল যখন সিলেট চলে যায় আর সাগরকে বলেছিল যেন তোমাকে কলেজে ড্রপ করে দেয়? সেটাও সে করেনি যদি সাগরের সাথে তোমাকে দেখে তোমার মা ভাবে তোমাদের সম্পর্কে সব ঠিক, তাই আমাকে ডাকিয়ে আনে। দেখো তোমাদের উপরে উনারও নজর ছিল, সবই জানতো তোমার মা, কখন কি ঘটছে সব খবর রাখত। কিন্তু নিউ মার্কেটে ঘটা সেই কাহিনীর জন্য সাগর অনেক বেশি আপসেট ছিল। এসব ভাবনা কাটিয়ে না উঠতে আবার রেস্টুরেন্টে ঘটা কাহিনী। এসব দেখে সাগর সিদ্ধান্ত নেয় অনেক তো দূর থেকে তোমাকে প্রটেক্ট করা হলো, সে ভেবে নেয় এতদিন দূরে ছিল বলে এমন করেছে, কারণ উল্টাপাল্টা কিছু করলেও এত দূর থেকে সাগরের কিচ্ছু করার থাকবে না। কিন্তু এখন তো দুজন একসাথে, এবার একসাথে থাকার চিন্তা করেছে। কিন্তু তারপরেই দেখো না কত কত ঝামেলা। তবে এর মধ্যে সবচেয়ে ভালো খবর কি জানো? উষা ছলছল নয়নে প্রশান্ত দৃষ্টিতে তাকায় গালিবের দিকে, বাকি সবারও উৎসুক দৃষ্টি। তোমার জন্মদিনের 2 দিন পরেই একটা রোড অ্যাক্সিডেন্টে তোমার মামা মারা যায়, স্পট ডেথ। আর তোমার মা এখন সব হারিয়ে পাগল হয়ে বসে আছেন, কিন্তু শয়তানি কমেনি। তিফতিসানের তোমাকে পাওয়ার লোভ আর তোমার মায়ের লোভ হলো তোমাদের পরিবার ধ্বংস করা, আর তাই হাত মিলিয়েছি তিফতিসানে। এখন নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগছে, তাহলে কেন দ্বিতীয়বার ডিভোর্সের কথা উল্লেখ করা হয়েছিল? উষা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলায়, তার মনে এই প্রশ্নই ঘুরছে। রাফিদ গালিবকে থামিয়ে দিয়ে বলে, বাকিটা আমি বলিনি ভাইয়া। গালিব নিঃশব্দে হাসে, মাথা দুলিয়ে অনুমতি দেয় রাফিদকে। রাফিদ অনুমতি পেয়েই বোনের মাথায় হাত বুলিয়ে সবটা বুঝিয়ে বলে। এত সব কিছুতে উষার দোষ না থাকলেও সে নিজেকে দোষারোপ করছে, নিজের ভাগ্যকে দোষারোপ করছে। লিপি বেগম মেয়ের জড়তা কাটাতে বলেন, দেখ মা, নিজেকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্যকে কি অস্বীকার করা যায়? নাহিদ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তবে সেটার প্রায়শ্চিত্ত এখনও করছে। তুই তো নিষ্পাপ, তোর তো এসবে দোষ নেই। অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু কর মেয়ে। আমার ছেলে অনেক সহ্য করেছে, এবার তোর ভালোবাসায় তোর সাগর ভাইকে সিক্ত করার পালা। ভালোবাসার রং অসাধারণ সুন্দর, জীবনের মোড় ঘুরিয়ে দিতে কয়েক পলকের ব্যাপার মাত্র। লিপি বেগমের এত কথাও উষাকে ভুলাতে পারল না। তার সাগর ভাই একা একা এত কিছু সহ্য করেছে, আর সে ভালোবাসার মানুষ হিসেবে পাশেও থাকতে পারল না। লিপি বেগম আবারও বললেন, পারবি না আমার ছেলেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বানাতে? সুখে দুঃখে পাশে থাকবি না আমার ছেলের? উষা একরাশ জড়তা নিয়ে শুধু মাথা নাড়ায়। নেহাল পাশ থেকে বলে, ওই মহিলা বারবার থ্রেট দিত উষা মামার মেয়ে। সাগর সেটা প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করিয়েছে, তবুও ওই মহিলার নোংরামি বন্ধ করতে পারেনি। নেহালের কথায় সকলেই মৌন রইল। উষা সারা শরীর ঘিনঘিন করছে, এমন নারীর গর্ভে জন্মগ্রহণ করে। এ পাপের বোঝা আর কতদিন বইবে সে? নাহিদ ভূঁইয়া তীব্র অনুশোচনায় ভুগছেন, বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে। একটা ভুল সিদ্ধান্ত তার সারা জীবনের সুখ কেড়ে নিল। এখন সেসব ভারী হলো নিজের সন্তানের ওপরে। ভালোবাসা তো কোনো ভুল নয়, ভালোবাসা হচ্ছে সবচেয়ে পবিত্র এক অনুভূতি। কিন্তু তুমি কাকে ভালোবেসে মন দিচ্ছ সেটাই আসল। নাহিদ ভূঁইয়া তখন পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীকে বিয়ে করেছিল। তিনি তো মন থেকে ভালোবেসেছিলেন, কিন্তু তার ভালোবাসার মানুষটা ভুল ছিল। তাকে সারা জীবন পুড়তে হচ্ছে এই ভুল মানুষকে ভালোবেসে। গুরুজনদের আদেশ অমান্য করা, তাদের বিরুদ্ধে যাওয়ার ফল তিনি এখন ভোগ করছেন। সাথে ওনার ঔরসজাত সন্তানও ভোগ করছে। তিনি এখন বুঝেন গুরুজনদের আদেশ কোনো ফেলনা না। পরিবারের সুখ কেড়ে নেওয়ার জন্য 1000 জন লাগে না, একজনই যথেষ্ট। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে ভুল কাউকে নিজের সর্বস্ব দিয়ে বিশ্বাস করা কিংবা নিজের সবটা দিয়ে দেওয়া, আর সবশেষে ভুল কাউকে নিজের সাথে জড়িয়ে নেওয়াই চরম ভুল, চরম অন্যায়। সে অন্যায়ের প্রতিফলন প্রতি পদে পদে পেতে হয়। হসপিটালের করিডোরের অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকের মধ্যে এক নীরব যুদ্ধ চলছে। চারদিকে সকলের চাপা দীর্ঘশ্বাস আর ভারী বাতাস। প্রতিটা মানুষ হতাশ। কাকে দোষ দিবেন ওনারা? আল্লাহর ফয়সালা করা ভাগ্যকে, আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করার ক্ষমতা কার আছে? নাকি নাহিদ ভূঁইয়াকে? লিপি বেগমের বোন সাগরের খালা আসবেন দেশে, আজকেই জানিয়েছেন তিনি। 2-1 দিনের মধ্যেই ফ্লাইট ধরবে। বহুদিনের শখ সাগরকে নিজের মেয়ের জামাই বানানোর।
তাই সাগরের এমন পরিস্থিতিতে মেয়ে নিয়ে ফিরছেন দেশে। ছোটন আর শহীদুজ্জামান একদিন থেকে আবার গাজীপুরে ফিরে আসেন। সাগরের জ্ঞান ফিরলে আবারও দেখে আসবেন।